হেক্সেটের ব্যাপারে একটা কথা উল্লেখ করেছিলেন, তো আজকে একটা ফটো কার্ড দেখলাম। ফটো কার্ডের হেডিংটা হলো ওয়ান ইজ স্টুপিডলি ডেঞ্জারাস। ট্রাম্প আর হেক্সেট দুজনের ছবি দেখেছে, একজনকে বলছে ওয়ান ইজ স্টুপিডলি ডেঞ্জারাস, দি আদার ওয়ান ইজ ডেঞ্জারাসলি স্টুপিড। তো এখন ইউ ক্যান ইমাজিন দ্যাট কি হচ্ছে এখানে। হেক্সেট ইজ কাউন্টিং হিজ ডেজ। হেক্সেট হ্যাজ পাইলড আপ লট অফ প্রবলেমস। এবং সে, আমি লাস্ট তার কংগ্রেসে যে হিয়ারিং হয়েছে আমি শুনেছি, এটা বেসিক্যালি রিগার্ডিং দি ডিপ্লয়মেন্ট অফ ন্যাশনাল গার্ড ইন ক্যালিফোর্নিয়া, এটা নিয়ে একটা শুনানি হচ্ছিল। ইউএস কনস্টিটিউশন অনুযায়ী গভর্নরের অনুমতি ছাড়া ন্যাশনাল গার্ডকে ডিপ্লয় করা যায় না, এবং এটা কিন্তু ফেডারেল রেসপন্সিবিলিটি না, ইট ইজ এ স্টেট রেসপন্সিবিলিটি। আমি কি ঠিক বলছি? আচ্ছা, তো আর এটা হলো একটা। আর একটা জিনিস আমি বলতে চাই, যে কথাটা আমরা আসলে অনেকেই হয়তো বা এই যুদ্ধটা আমাদের জন্য বেশ, সারা বিশ্বের জন্য অনেক সাফারিংস এনেছে। তবে আমি খুব আশা করতে চাই যে যুদ্ধবিরতিটা হোক এবং সেখানে একটা অ্যাটলিস্ট একটা স্থিতিশীলতা ফেরত আসুক। এবং এই স্থিতিশীলতার সাথে আমাদের একটা বিরাট স্বার্থ জড়িত, সেটা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ মিডল ইস্ট। এটা কিন্তু একটা রীতিমতো একটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। এই ধ্বংসযজ্ঞকে তৈরি করার জন্য অ্যাটলিস্ট নেক্সট 5 ইয়ার্স বাংলাদেশ থেকে হাজার হাজার লোক যাবে, এবং এটা তাদের জন্য একটা বিরাট সুযোগ তৈরি হবে। এবং আমার কাছে ধারণা যে বাংলাদেশ এই অ্যাকচুয়ালি সারা বিশ্ব থেকে এরকম লেবার, যদিও আমি বলবো যে এটা একটা, যদিও আমাদের জন্য খুব একটা সুখকর না যে লো স্কিল লেবার, যেটা আনস্কিল লেবার যেটা, বাট তারপরও আমি মনে করি যে এটা হয়তো আমাদের একটা বিরাট একটা সুযোগ এনে দিবে। এবং আমাদের যে খরা, আমাদের যে এই যে ফরেন কারেন্সিতে যে খরা, এই খরাটা কিছুটা হলেও আমরা লাঘব হবে আর কি। আর এই পিস ডিল কতটুকু স্থায়িত্ব পাবে সেটা নির্ভর করবে প্রাইমারিলি এখন দুইটা শক্তির উপরে, একটা হচ্ছে রাশিয়া এবং চায়না। তারা যদি, বিকজ রাশিয়া যে ওয়ার্নিং দেয় বিশেষ করে আমেরিকাকে এবং ইসরায়েলকে, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস ওয়ার্নিং, এবং এই ওয়ার্নিং কিন্তু কেউ কিন্তু মানে ডিফাই করার কিন্তু ক্ষমতা রাখে না, কারণ রাশিয়াকে দুইজনই কিন্তু কাউন্ট করে। সুতরাং রাশিয়া যদি এটা করবে কিনা দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, বাট রাশিয়া যদি সারা বিশ্বের কথা চিন্তা করে যদি ইসরায়েল এবং ইয়েকে, অলরেডি কিন্তু ইসরায়েলকে কিন্তু একবার দিয়েছে যে তার এক্সপার্টরা দে আর ইন ডিফারেন্ট লোকেশনস, ইস্পাহান, ফোর্দো আছে। সুতরাং নোবডি শুড ডেয়ার টু টাচ দেম। So if there is any loss of Russian citizen, there will be a disaster for them. এটা কিন্তু তারা একবার ওয়ার্নিং দিয়েছে। সুতরাং রাশিয়ানদের এই জন্য তারা নিউক্লিয়ার বোমার কথা চিন্তা করছে না বা করে নাই এখনো। ইভেন আমি মনে করি ইসরায়েল এই চিন্তা করবেও না, বিকজ ইফ দ্যাট হ্যাপেন্স ইটস গোয়িং টু বি কোয়াইট ডিফারেন্ট। এটা করবে না তারা, এটা আমার ধারণা। এখন কথা হলো যখন রেড লাইন ক্রস করবে, এখন রেড লাইনটা কি সেটা ইরানও জানে এবং ইসরায়েলও জানে তার রেড লাইনটা কি। বাট সে যদি রেড লাইন ক্রস করে ফেলে তাহলে সম্ভবত কেউ বাঁচবে না, এলো কথা। তো তারপরেও আমি বলবো যে আমরা আশা করতে চাই, বিশেষ করে এটা যদি কোনোভাবে এই একটা যুদ্ধবিরতিটা যদি যেভাবেই হোক না কেন, একটা যদি লো স্কেলে যদি আপনার নভেম্বর পর্যন্ত চলে, নভেম্বরের পরে একটা অবশ্যই একটা পরিবর্তন আসবে, সিনেটে আসবে, কংগ্রেসে আসবে, এবং প্রেসিডেন্ট ইজ নট গোয়িং টু বি অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এখন। তো রিপাবলিকানদের হাতে এভরিথিং, তাদের হোয়াইট হাউস তার কাছে, সিনেট তার কাছে, কংগ্রেস তার কাছে। আর সবচেয়ে অসুবিধা হচ্ছে যে এই যে নভেম্বর ইলেকশনে কিন্তু শুধুমাত্র আইপ্যাক অ্যারাউন্ড মোর দ্যান $400 মিলিয়ন তাদের বাজেট, এবং তারা শুধুমাত্র এই কি বলে আপনার নর্থ ক্যারোলিনার যে সিনেটর, এই যে নামটা কি বারবার ভুলে যাচ্ছে, লিন্ডসে গ্রাহাম, তাকে ইলেক্ট করার জন্য তারা $42 মিলিয়ন তারা ডোনেট করছে। এরকম আরো দু একজন ক্র্যাকপটকে তারা আনার জন্য। এবং খালি শুধু তাই না, আমেরিকার এখন সিভিল সোসাইটির প্রশ্ন যে সিনেটে কি কোনো গ্রোন আপ সিনেটর নাই, বা কংগ্রেসম্যানরা কি দের ইজ নো গ্রোন আপ। ডেমোক্রেটরাও কিন্তু চুপচাপ আছে, ডেমোক্রেটরা চায় যে ইউএসএ এই রিপাবলিকানরা ভুল করতে থাকুক এবং ভুলের মাসুলটা তারা নভেম্বরে দিবে। এরপরে তারা কি করবে জানি না, বাট অনেকেই বলে যে দে উইল সাইড উইথ ইসরায়েল কোয়াইটলি। ট্রাম্প তো হলো মানে আপনার বোকা, সে হলো ওপেন,
কিন্তু ডেমোক্রেটরা যে কাজ করবে এটা খুবই সাটল, তারা নিচে থেকে কাজ করবে, কেউ বুঝবে না, ওই তারা গণতন্ত্রের জন্য চিলেচিলি করবে, মানবাধিকার জন্য চিলেচিলি করবে, আসল কাজটা করবে কিন্তু দে উইল কিপ ফান্ডিং এই এই ইসরায়েল। তো এইভাবেই কিন্তু এটা চলতে থাকবে। তো আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত, আবারও আমার পুরনো কথায়, ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে না পারলে মধ্যপ্রাচ্যে ইরান কিন্তু মধ্যপ্রান্তের জন্য থ্রেট না, পশ্চিমা দেশগুলি ইরানকে সবসময় থ্রেট ভাবে। ইরান ইজ এ ডিসিপ্লিন কান্ট্রি এবং তারা জানে তাদের দায়িত্ববোধ, অনেক সচেতন তারা, এবং দায়িত্ববোধের ব্যাপারে তারা ভেরি কেয়ারফুল। সুতরাং তারা দে উইল নট মেক দ্য মিস্টেক। তারা কিন্তু আপনার এই যে জিসিসি কান্ট্রিগুলির উপরে তারা আক্রমণ চালানোর তাদের কোনো ইচ্ছা ছিল না, কিন্তু জিসিসি কান্ট্রিরা তাদের সঙ্গে বেইমানি করেছে এবং এটা তারা আইডেন্টিফাই যখন করতে পেরেছে তখন তাদেরকে পানিশ করা শুরু করছে। এটা তারা আগেই বলেছে যে তুমি আমার দেশে হামলা চালানোর যদি তুমি কাউকে শেল্টার দাও, দেন ইউ বিকাম মাই টার্গেট, এবং যে জায়গা থেকে হবে এই কাজটা ওইটাই হবে আমার টার্গেট, এবং সেটাই হচ্ছে, হয়ে এসেছে গত 38 দিন ধরে। এখন আগামী 15 দিন পরে কি হয়, শুক্রবারের বৈঠকের পরে আমরা হয়তো বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। মেজর শাহীন, প্লিজ শেষ করবেন 1 মিনিট। হ্যাঁ, ধন্যবাদ আপা। আমি শেষ করার জন্য আমি সেই ইরানি প্রেসিডেন্টের ওই কথাটাই বলি যে উনি কিন্তু বলেছেন যে নেগোসিয়েশন হোক বা না হোক আমাদের হাত কিন্তু ট্রিগারে আছে। তো এটা ইরানের হাত, মানে ইরানি জনগণের হাতও তাদের ট্রিগারে আছে এবং ওটাই তাদের জন্য সব থেকে বেস্ট অপশন। একই সাথে আমেরিকার একটা পডকাস্টার সে নিজে দুঃখ করে বলেছিলেন যে দোষ তো আমাদের, 70 মিলিয়ন আমেরিকানের। আমরা সবাই জানতাম যে ট্রাম্প একটা রেপিস্ট, সে একটা, মানে সে চিট করেছে সবার সাথে, সে ভায়োলেন্ট একটা লোক, সে একটা সাইকোপ্যাথ, তারপরে সে একটা 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 ডিসঅনেস্ট ব্যবসায়ী। এত কিছু জানার পরেও আমরা তাকে প্রেসিডেন্ট বানিয়েছি। তো এখন ভুল তো আমাদের, তো এই ভুলের খেসারত আমাদেরকে দিতে হবে আর কি। তো আমার যেটা ধারণা, যে যেটা আমি এই সিমটমটা পাচ্ছি, আমি এই সিগন্যালটা কয়েকটা জায়গা থেকে, ইউএসএ মিডিয়া গুলো থেকে পাচ্ছি যে ট্রাম্পের আর কোনো অপশন নাই, তাকে যুদ্ধটা শেষ করতেই হবে, তার কোনো অপশন নাই। এবং সে সে এই যতগুলো ক্যাটাস্ট্রফি তার ভেতরে বাইরে আছে এটা হ্যান্ডেল করে নিয়ে সে এই মুহূর্তে সে টিকতে পারবে না। সে যে কারণে পণ্ডিতরা বলছেন যে ট্রাম্প তার যে মেক আমেরিকা গ্রেট এগেন, ওই ফরম্যাটে চলে যাবে এখন, ওই এক্সটার্নাল বিষয়গুলো বাদ দিয়ে সে তখন ওই আমেরিকার ইন্টারনাল ইস্যুগুলোর দিকে বেশি তাকে নজর দিতেই হবে। এবং এ কারণেই ট্রাম্প প্রশাসনের ভিতরে তার ভাইস প্রেসিডেন্ট এবং আরো অনেক কিছু নেতা আছেন, সিনিয়র লিডারশিপ, যারা মোটামুটি এই যুদ্ধের সাথে ছিলেন না, এই যুদ্ধটাকে সাপোর্ট দেন নাই। এখন হয়তো ট্রাম্প তাদেরকে ব্যবহার করবেন, তাদেরকে আমরা অনেক বেশি লাইমলাইটে দেখতে পাবো এই মেক আমেরিকা গ্রেট এগেন এইদিকে এই প্রজেক্ট গুলাতে। এবং আমার ধারণা যে ইসরায়েলের চাক বা না চাক, এই ইসরায়েল থেকে আস্তে আস্তে হাত গুটিয়ে নিতে বাধ্য হবে ট্রাম্প। এটা তো সেটা হলো মানে আমার ধারণা এটা। তবে ইসরায়েলও আপ্রাণ চেষ্টা করে যাবে যে যে কোনো মূল্যে আমেরিকাকে, ইসরায়েল একা না, আমেরিকাকে যে কোনো মূল্যে এই যুদ্ধে রাখার। তো বাট আমার কাছে মনে হচ্ছে যে প্রকৃতিরও তো একটা বিচার আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আলটিমেটলি যেহেতু বিশ্ব শক্তি পুরোটাই এখন ইরানকে সাপোর্ট করছে, এই যুদ্ধটা পজ হোক, হরমুজ খুলে যাক, এইটাকে সাপোর্ট করছে সবাই। তা আমার ধারণা যে এই যুদ্ধটার হয়তো একটা সমাপ্ত ঘটবে আর কি, সমাপ্ত হবে। এবং ইসরায়েল সাফার করবে, অনেকদিনই সাফার করবে, বিকজ ইসরায়েল একা হয়ে গেছে এবং অর্থনৈতিকভাবে এবং অন্যভাবেও দুর্বল হয়ে গেছে। এবং ইসরায়েলের থেকে কিন্তু বাইরে চলে যাওয়ার একটা বিশাল হিড়িক শুরু হবে, এটা ইসরায়েলি নিউজ পেপারে এসেছে যে তাদের এই যুদ্ধটা বিরতি হলেই, শেষ হলেই ইসরায়েলিরা একটা বড় অংশ আর ইসরায়েলে থাকতে চাচ্ছে না, তারা চলে যাওয়ার একটা বিশাল হিড়িক শুরু হবে। তো আলটিমেটলি ইসরায়েলকেও পিছিয়ে চলে আসতে হবে, এটা আমার ধারণা। এবং ইরানেরই বিজয় হবে, সত্যেরই বিজয় হবে।